আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Itel S23, যে ডিভাইসটা আরো 8 মাস আগে রিলিজ পেয়েছে বাংলাদেশের বাজারে। এই ডিভাইসটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ডিভাইসটার দাম, অর্থাৎ 10,400 টাকা আপনি এই ফোনটির 4128 ভার্সনটি পেয়ে যাবেন এবং 8128 ভার্সনটির দাম 12,000 টাকার আশেপাশে। কিন্তু এ দামে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ভালো একটা প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 এমএএইচ এর বিশাল ব্যাটারি। অর্থাৎ দাম কম হলেও এই ফোনটাতে কিন্তু সবকিছুই আছে। গত 6 থেকে 7 মাস ধরে এই ফোনটা আমার বড় ভাই ব্যবহার করছিল এবং আমিও কিছুদিন এই ফোনটা ব্যবহার করেছি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো আমার গত 6 মাসের এক্সপিরিয়েন্স এই ফোনটা কেমন হবে, এই দামে এই ফোনটা কিনলে কি আসলেই ভালো হবে নাকি ঠকে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটা সবচেয়ে ভালো দিক, অর্থাৎ প্রথমে আমি এই ফোনটা যে কারণে কিনেছিলাম সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। আমার বড় ভাই যে কাজটা করে যে একটু দেখতে সুন্দর যে ফোনগুলো সেগুলো উনি পছন্দ করেন, তো এই হিসাবে এই ফোনটা কম দামে আমার কাছে যত ফোন আছে সবচেয়ে ভালো লেগেছে এই ফোনটার ডিজাইনটা। এই ফোনটার পিছনে যে কালারটা আছে অর্থাৎ সাদা যে কালারটা, এই কালারটা কিন্তু আলোতে চেঞ্জ হয়, যে কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ফোনটা ওজনে 195 গ্রাম, কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে আপনি যখন এই ফোনটা হাতে নেবেন আপনার কাছে তেমন একটা ভারী মনে হবে না। তবে ফোনটা কিন্তু বড় সড়ো, এক হাতে ব্যবহার করাটা একটু টাফ, আপনার দুই হাতে এভাবে ব্যবহার করতে হবে। আর ডিউরেবিলিটি নিয়ে কথা বললে, এতদিন ধরে আমি এই ফোনটা ব্যবহার করেছি, ব্যাক পার্ট সহ ব্যবহার করেছি, তো এই কারণে পিছনে কোনো ধরনের দাগ পড়েনি। তবে আপনি যদি এই ফোনটা ব্যাক কভার ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ফোনটার ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ভালো পরিমাণে ফাস্ট। আর নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, এটা অবশ্যই ভালো একটা দিক। 10,000 টাকার ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়াও পাচ্ছেন হেডফোন জ্যাক এবং আরো পাচ্ছেন একটি স্পিকার। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে সাউন্ড কোয়ালিটি খুব বেশি লাউড না হলে মোটামুটি ওকে। অর্থাৎ ওভারঅল এই ফোনটার ডিজাইনটা কিন্তু এই দামে অনেক ভালো। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট, যে কারণে আপনি যখন শপিং করবেন কিংবা ব্রাউজিং করবেন কিংবা ফেসবুকিং করবেন অথবা যে কোনো ধরনের অ্যাপ চালাবেন দেখবেন স্মুথনেসটা অনেক বেশি। এই কারণে 10,000 টাকা বাজেটেই বলা যায় এই ফোনটাতে যে ডিসপ্লেতে এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম সেটা অনেক ভালো। তবে এখানে ডিসপ্লের কালারটা একটু শ্যাডো অর্থাৎ একটু ফ্যাকাশে, যে কারণে আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন কিংবা কোনো ধরনের ইউটিউবে ভিডিও দেখবেন কালারটা ফুললি পাচ্ছেন না। এখানে কালারটা আরেকটু স্যাচুরেটেড হলে ভালো হতো। আর আরেকটা বিষয়, এখানে টাচ রেসপন্সটা একটু কম মনে হয়েছে। ওভারঅল দাম হিসেবে যদি বিবেচনা করে এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে ভালো লেগেছে। 10,000 টাকার ফোন হিসেবে এই ফোনটাতে ওকে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন দুইটা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সেন্সর, এছাড়াও পাচ্ছেন 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স, আর সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এই ফোনটির মাধ্যমে আমি যে ধরনের ছবি পেয়েছি সেগুলো খুব প্রফেশনাল লুকের ছবিটা। ছবিতে ডিটেলস অনেক কম, আসলে বলার মতো তেমন কিছুই নেই। তবে একটা বিষয়, আপনি যদি মেমোরিতে সেভ করে রাখতে চান কিংবা আপনি যদি শক্ত হাতে ধরে ছবি তোলেন তাহলে বলা যায় মোটামুটি ভালোই ছবি পাওয়া যায়। তবে এই ফোনটার যে সেলফি শুটারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে ইউআই হিসেবে পাচ্ছেন আইটেলের 8.6.0 বেসড অ্যান্ড্রয়েড 12। অ্যান্ড্রয়েড 12টা যদিও একটু পুরানো হয়ে গিয়েছে, তবে আমার মনে হয় যে আরো 2 বছরের মতো ব্যাকআপ দেবে অ্যান্ড্রয়েড 12। এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসকের T606, যেটা বলা যায় মোটামুটি এই বাজেটে ভালো একটি গেমিং প্রসেসর। এই ফোনটি বাংলাদেশের বাজারে দুটি ভার্সনে পেয়ে যাবেন, একটি হচ্ছে 4128 এবং অন্যটি হচ্ছে 8128। তবে আপনি কিন্তু দুটি ফোনেই কিন্তু ভার্চুয়াল র্যাম 4GB এবং 8GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। আমি যদি এটার পারফরমেন্স নিয়ে বলি, এই ফোনটির মাধ্যমে আমি মেইনলি ফেসবুকিং, ইউটিউবিং, ইমো, হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করেছি এবং আমার বড় ভাইও এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করেছে। তো এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি কিংবা বলা যায় কোনো ধরনের গ্লিচও পাইনি, মোটামুটি আরামে ব্যবহার করা যাচ্ছিল। তবে এই ফোনটি দিয়ে অ্যাপগুলো ওপেন হতে একটু সময় নেয়, এছাড়াও একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে রান হতে একটু সময় নেয়। তবে আমি কিন্তু বলবো যে বাজেট অর্থাৎ 10,000 টাকা বাজেটে আপনি যখন অন্য ফোনগুলোর সাথে এটাকে কম্পেয়ার করবেন তাহলে ওই ফোনের তুলনায় এটা কিন্তু খুব ভালোই ফাস্ট একটা ফোন। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 এমএএইচ এর বিশাল ব্যাটারি, তবে বক্সে পাবেন 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, যে চার্জার অ্যাডাপ্টারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 3 ঘন্টার মতো। সো এটা একটা নেগেটিভ দিক, চার্জ হতে প্রচুর সময় নেয়। তবে এই ফোনটি যদি বেসিক ইউজ করেন, অর্থাৎ হালকা ফেসবুকিং করা, ইউটিউবে হালকা ভিডিও দেখা, টুকটাক ছবি তোলা কিংবা মোটামুটি ভাবে কল ধরা, কল রিসিভ করা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে বলা যায় এই ফোনটি আরামে একদিনের বেশি ব্যাকআপ দেবে। তবে আপনি যদি এই ফোনটি দিয়ে ইউটিউবে 5 থেকে 6 ঘন্টা ভিডিও দেখেন কিংবা মুভি দেখেন তাহলে দেখবেন 5-6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। সো ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো। আমি গত 6 মাসে এই ফোনটি দিয়ে তেমন কোনো ধরনের গেমিং করিনি, তবে রিভিউ করার জন্য গত 2-3 দিন আমি একটু গেমস খেলেছি,
যেখানে পাবজিটাই সবচেয়ে বেশি খেলেছি। পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে খেলা যায়, হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পারবেন। তবে যদি আপনি স্মুথ সেটিংসে খেলেন তাহলে ল্যাগ এবং ফ্রেম ড্রপটা অনেক কম পাবেন এবং বলা যায় প্লেবল। তবে আপনি যদি ফ্রি ফায়ার বা অন্যান্য যে কম গ্রাফিক্স বা একটু লোয়ার রেঞ্জের যে গেমসগুলো সেগুলো যদি খেলেন তাহলে কিন্তু মোটামুটি আরামে এই ফোনটিতে গেমস চলবে। সো ওভারঅল এখন কথা বলা যাক এই ফোনটি কি কিনবেন কি কিনবেন না এবং এই বাজেটে এই ফোনটা আসলে আপনাকে কেমন এক্সপিরিয়েন্স দিবে। দেখুন, আমি যদি 10,000 টাকা বাজেট ধরি তাহলে আমি বলবো 10,000 টাকা বাজেটে কিন্তু এই ফোনটা এবং রিয়েলমির একটা ফোন আছে, এই দুইটা ফোন ছাড়া অন্য কোনো ফোন নেই। শাওমির যে ফোনগুলো আছে যেমন রেডমি 12 বা রেডমি 12C, রেডমি 13C, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আর এছাড়াও শাওমির যে রেডমি A1 এ ধরনের ফোনগুলো আছে না, ওগুলোর দাম একটু বেশি এবং ওগুলোর পারফরমেন্স কিন্তু এটা থেকে খারাপ। সো এই হিসাবে আপনার বাসায় যদি কোনো মুরব্বী মানুষ থাকে কিংবা আপনিও যদি একটি সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফোন ব্যবহার করতে চান কিংবা আপনার মেইন যে ফোনটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বলা যায় এই ফোনটি প্রাইমারি ডিভাইস হিসেবেও বেশ ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। কারণ এই ফোনটার ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, সো আপনার কাছে ফোনটা খুব একটা স্লো মনে হবে না। আর এছাড়াও এই ফোনটার ক্যামেরার যদি কথা বলি, ক্যামেরা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা। তবে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। তবে এই ফোনটাতে চার্জিং এর যে স্পিড আছে সেটা একটু কম মনে হয়েছে। সো ওভারঅল আপনার বাজেট যদি হয় 10,000 টাকা এবং আপনি যদি কোনোভাবে আর বাজেট না বাড়াতে পারেন তাহলে দেখেন প্রথমে পেয়ে যাচ্ছেন 4GB র্যাম, 128GB রম, 90 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, অর্থাৎ সবকিছুই পাচ্ছেন এই বাজেটে। আর আমি বলবো নিতে পারেন, খারাপ হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।